আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। খুব সহজভাবে আমি আজকে বিরিয়ানির রেসিপি করে দেখাবো। বেঙ্গলি বিরিয়ানি কিভাবে বানাতে হবে আজকের সম্পূর্ণ টিপস সহ আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো চলুন বন্ধুরা। তো প্রথমে আমি এখানে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে সাইডে রেখে দেবো। পেঁয়াজ থেকে অনেকটা কিন্তু জল বের হবে। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি একটা বড় থেকে, আর নিয়ে নিচ্ছি এখানে 2 কিলো বাসমতি চাল। আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি চাল নিতে পারেন। তো এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি 3-4 বার জল দিয়ে পাল্টে ধুয়ে নিব। দিয়ে চালটাকে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে পেঁয়াজটাকে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, সেখান থেকে এবার চিপে চিপে জলটাকে বের করে ফেলে দেবো। আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে। এবার আমি তেল গরম করতে দিয়েছি চুলোয়। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে, দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এবার আমি পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি দিয়ে দেবো আলুগুলো। তার আগে আমি আলুতে অল্প একটু লবণ আর অল্প একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে এখানে হলুদও ব্যবহার করতে পারেন কিংবা অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন। এবার আমি ওই তেলে আলুগুলোকেও ভেজে নেব। তো সম্পূর্ণ আলুটাকে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু আমি আলুটাকে এই তেলে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভাজবো, তাহলে কিন্তু ভাজতে ভাজতে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর পরে কিন্তু আলু সিদ্ধ করার কোনো দরকার নেই। আর এদিকে আমি নিয়েছি 1.5 কিলো মতন মুরগির মাংস। আমি চর্বি সহই মাংসটা নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মাপ করে, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি এখানে নিয়েছি বিরিয়ানি মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই নিয়েছি 100 গ্রামের থেকে একটু বেশি হবে। আর দিয়ে দিচ্ছি গোটা কয়েক গরম মশলা, ভিনেগার, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জলও দিয়ে দিচ্ছি আমি 1 টিপি করে। আর দিয়েছি তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, আর বেরেস্তা পেঁয়াজটি আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাংসতে, দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ বেরেস্তার যে তেলটা বেঁচেছিল সেই তেলটাকে দিয়ে দিলাম হাফ করে। এবার এটাকে আমি রেস্টে আধ ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট করে। আর এদিকে আবার জল চাপিয়ে দিয়েছি চালটাকে সিদ্ধ করার জন্য। আর তেল আর লবণ দিয়ে দিলাম। আর এদিকে গোটা কয়েক গরম মশলা নিয়েছি, এদিকেও ধুয়ে নিলাম, দিয়ে দিলাম। জলটা গরম হতে থাকা। এদিকে আমি দুধ নিয়েছি 1 বাটি, আর দিয়ে দিচ্ছি জাফরান কিছু, আর কেওড়া জল আর গোলাপ জল 1.5 ছিপি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু রেড ফুড কালার। জাফরানটা দেওয়ার ফ্লেভারটাও আলাদা হবে আর কালারটাও খুব সুন্দর হবে। এদিকে আমি মাংসটাকে চুলোতে চাপিয়ে দিয়েছি। এবার আমি জলটা আমার ফুটে গেছে, খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি জল ঝরিয়ে চালটাকে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 60% মতো সিদ্ধ করতে হবে। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে মাংসটাকে একবার নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংসতে কতটা জল বেরিয়েছে। আমার কিন্তু মাংসতে আর কোনো জল লাগবে না, এই জলে আমি মাংসটাকে রান্না করে নেব। তো এভাবে কয়েকবার আমি ঢাকা খুলে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাংসটাকে। আর এদিকে ভাতটা দেখে নেব কতটা পার্সেন্ট হয়েছে। তো দেখুন বন্ধুরা, এতটা হাত দিয়ে একদম যেন বিচি বিচি হয়ে থাকে, খুব গলেও না যায়, এইভাবে কিন্তু চালটাকে নামিয়ে নিতে হবে। এবার আমি একটা ঝাড়নিতে নিয়ে নিচ্ছি শাক ধোয়া ঝাড়নিগুলো, দেখতে পাচ্ছেন। এইগুলোতে আমি জলটাকে খুব ভালো করে ভাতে ঝরিয়ে নেব। এবার আমি ওই হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/2
অর্ধেকটা পরিমাণ ভাত সাজিয়ে নেব এবার আমি দমে বসানোর জন্য। আর বন্ধুরা দেখতে পেলেন তো খুব সহজভাবে কিন্তু আমি আপনাদেরকে করে দেখালাম বিরিয়ানিটা। এবার উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সেই দুধের মিশ্রণটা অল্প করে, আর দিয়ে দেবো ঘি। আপনারা চাইলে পর্যায়ে বিরিয়ানি মশলাটাও দিতে পারেন, কিন্তু আমি মাংসতে দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি, তার জন্য আর আমি ভাতে দিচ্ছি না বিরিয়ানি মশলা। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি মাংসগুলো। এবার উপর থেকে আবারও আমি ভাত দিয়ে সাজিয়ে দেব। তো বন্ধুরা একইভাবে আমি আবারও সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে সব কিছু দিয়ে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। একদম চুলার আঁচটাকে লো করে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো, 30 মিনিটের জন্য। আর চাপাটা আমি ভারী কিছু জিনিস দিয়ে চাপা দিতে হবে, দিয়ে দিয়েছি আমি পরে, তা দেখানো হয়নি। আর 30 মিনিট পর আমি ফিরে আসছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো ভিতর থেকে দেখেন একটাও কিন্তু ভাত ভেঙে যায়নি কিংবা গলে যায়নি, একদম ঝুরো ঝুরো হয়ে আছে, দেখতে পাচ্ছেন। খুব সহজভাবে কিন্তু আপনাদেরকে করে দেখা দিলাম বিরিয়ানি রেসিপি। তো দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে নিয়েছি থালায়। আর দেখতে কতটা এমি হয়েছে, লোভনীয় হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর খুব কিন্তু মাংস গলেও যায়নি। এরকম মাংস থাকলে কিন্তু বিরিয়ানির সঙ্গে খেতে ভালো লাগবে। আর আমি দুটো ডিম দিয়ে পরিবেশন করেছি, আর কিছু স্যালাড নিয়েছি। বন্ধুরা আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ চলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজ আমি আপনাদের করে দেখাবো আলু পটলের কোরমা, যেখানে আমি টক দই কিংবা কাজু আর কাশ্মীরি রেড চিলি পাউডার ছাড়াই করে দেখাবো। একদম সাধারণ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু গ্রেভিওয়ালা কোরমা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি প্রথমেই কড়াই চাপিয়ে দিয়েছি, আপনারা দেখতে নিশ্চয়ই পাচ্ছেন। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি কেটে ধুয়ে রাখা আলুর ডুমোগুলো দিয়ে দিচ্ছি। আর এইরকমই ডুমো ডুমো করা আলুগুলো কাটলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও মজা হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। ঢাকা দিলে কি হয় বন্ধুরা, আলুটা কিন্তু ভাজতে ভাজতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। তো একবার আমি নেড়ে দিয়েছি, ঢাকাটা খুলে দিয়ে আরও একবার আমি এরকম উল্টে উল্টে দিচ্ছি। যে সাইডগুলো কাঁচা থেকে গেছে সেই সাইডগুলোকে হালকা আমি লালচে করে নেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা আলুর কালারগুলো কি সুন্দর এসছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সম্পূর্ণ আলুটাই আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলে পটলগুলোও ভেজে নেব। তো পটলগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, আর পটলগুলোকে আমি একটু একটু ছোকা লাগিয়ে ছিলে নিয়েছি, আর এইভাবে কেটে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সব
সম্পূর্ণ পটলটাই আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। তো পটলগুলো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, পটলগুলো ভাজতে ভাজতে কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে পটলগুলো অর্ধেকটা। আবারও নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। তেল ঝরিয়ে আবারও আমি অন্য বাসনে তুলে নিচ্ছি। আর চামচ দিয়ে তুলতে বেশি সুবিধা হচ্ছে, ছোট ছোট পটল, তার জন্য আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা সম্পূর্ণ পটলটাকে আমি তুলে নিয়েছি তেল ঝরিয়ে। এবার এই তেলে আমি দিয়ে দিব কিছুটা গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি পোস্ত 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে, আর 2 থেকে 3টা কাঁচা লঙ্কা, আর এভাবে বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এই পোস্ত দানাগুলো যখন গ্রেভিতে দেখতে পাওয়া যাবে, দেখতে ভীষণ মজার হবে, খেতেও ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চামচা করে, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো অল্প একটু জল, মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য। এই জলটা দেওয়ার কারণ মশলাটা খুব ভালোভাবে পাক হয়ে যাবে, আর খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে, পুড়ে যাবে না ভিতর থেকে। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভিজে রাখা আলুগুলো, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো পটলগুলো। তো বন্ধুরা আপনাদের আমার যতটি ফ্রেন্ড আছে কিংবা বন্ধু আছে সবারই কিন্তু কিচেনটা খুবই সুন্দর, একদম সাজানো গুছানো। আমার কিচেনটা কিন্তু আপনাদের সামর্থ্যের কোনো কিছু নেই। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পোস্ত আর চারমগজ বাটা, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো তার জন্য আমি খুবই দুঃখিত, আপনাদের মতো আমার রান্নাঘর নেই, তাই হয়তো আমার ভিডিওগুলো দেখতে কোনো নতুন বন্ধু আসছে না, কিংবা আমার আগে থেকে যেগুলো বন্ধু হয়ে আছো তারাও কিন্তু আমার ভিডিওগুলো দেখছো না, তার জন্য আমি কিন্তু খুবই দুঃখিত থাকছি। এই পর্যায়ে আমি পরিমাণ মাপে জল দিয়ে একটু আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মিট মশলা, দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচা ঘি। আমি কিন্তু খুবই দুঃখিত, আমার ভিডিওগুলো কিন্তু কোনো বন্ধুই দেখছে না, আর আমি সব বন্ধুর ভিডিও দেখতে একদম ফলো করি, তাই এই পর্যায়ে আমি খুবই দুঃখিত আছি। আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো আমি বলছি যে বন্ধুরা আমি কিন্তু খুবই দুঃখিত থাকছি, আমার ভিডিও বানাতে কিন্তু ইচ্ছে করছে না, তবুও আমি হাল ছাড়ছি না। যদি আমার বন্ধুরা আমাকে একটু হেল্প করে, কিংবা আমার ভিডিওগুলো যদি দেখে আমাকে একটু অনুপ্রেরণা করে কিংবা অনুগ্রহ করে, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আর আপনাদের অনুগ্রহে কিন্তু আমি অনেক দূর যেতে পারবো। আপনারা যদি অনুগ্রহ না করেন তাহলে কিন্তু আমি নিচে নেমেই থেকে যাব। আমার কিন্তু ইউটিউব সদস্য অনেক আছে, 3282 সদস্য আছে, তবুও কিন্তু আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না। আমি খুবই দুঃখিত আপনাদের কাছে। একটাই রিকোয়েস্ট হলো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আমি আপনাদের করে দেখাবো মাটন কারি। আর এই পদ্ধতিতে যদি আপনারা মাটন রান্না করেন তাহলে কিন্তু আঙুল চেটে ভাত খাবে।
তো বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে আজকে আমি মটন কারিটা কিভাবে করছি দেখা যাক। তো প্রথমেই আমি চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মাপে সরিষার তেল। আমি 1 কেজি মটন রান্না করব, তার জন্য 100 গ্রাম মটনে সরষের তেল দিয়েছি। হালকা গরম হয়ে গেলে এখানে আমি কেটে ধুয়ে রাখা মটনগুলো দিয়ে দিচ্ছি। খাসির মাংস, একদম চর্বি সহ মাংস আছে। আর এই মাংসটা আমার হচ্ছে কুরবানি ঈদের মাংস। আপনাদের কার কার কুরবানি ঈদের মাংস এখনও আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিছুক্ষণ হালকা ফ্রাই করে নিলাম মাংসটি। এবার দিয়ে দিচ্ছি গোটা কয়েক গরম মশলা আর তেজপাতা দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সবগুলোকে আবারও খুব ভালো করে মাংসর গায়ে মাখিয়ে নেব। তো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচা করে, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচা, আর দিয়ে দিচ্ছি একটা মিট মশলা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মাংসের গায়ে। আর এভাবে করে আমি কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। যখনই খুব ভালো করে এভাবে মাংসর গায়ে মশলাটা মাখানো হয়ে যাবে নেড়ে চেড়ে, তখনই আমি ঢাকা দিয়ে দিব। তো কয়েকবার আমি ঢাকা দিয়ে ঢাকা খুলে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংস কিন্তু কাছে এসেছে কষানো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মাপের জল। আপনারা জলটা কম বেশি করতে পারেন, কতটা ঝোল রাখতে চান মাংসতে। তো এইভাবে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ মাংসটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তো মাংসটা হয়ে গেছে। এবার আমি একটা গামলায় পরিবেশন করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। পুরো মনে হচ্ছে যে তেলে ডুবে আছে মাংস। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন কতটা আমি তেল দিয়েছি। আর এগুলো হচ্ছে মাটনের চর্বি, ডুমো ডুমো চর্বি। খেতে ভীষণই মজার হয়। আর খুব সুন্দরভাবে কিন্তু মাটনটা সিদ্ধ হয়ে গেছে। খেতে তো ভীষণই মজার হয়েছে। তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেল বাটনে অবশ্যই একটা প্রেস করে দেবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি একদমই ইউনিক পদ্ধতিতে বেগুন ভাজার রেসিপি নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। চলুন তাহলে কিভাবে এই বেগুন ভাজাটা আমি বানাচ্ছি। প্রথমে আমি এখানে 1 কেজি বেগুন নিয়েছি আর এইভাবে কেমন করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। বেগুনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে। এবার লবণ ও হলুদটাকে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা বেগুনটাকে এবার মাখানো হয়ে গেছে, রেস্টে রেখে দিয়েছি সাইডে। আর এদিকে আমি প্যান চাপিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা তেল দিয়েছি। আর দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা কুচি। এটিকে হালকা ভেজে নিচ্ছি।
তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি অল্প পরিমাণে রসুন কুচি দিচ্ছি। আর এই বেগুন ভাজাটা আমি অল্প মশলাতেই কিন্তু আপনাদের করে দেখাবো। আর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি 4 থেকে 5 ফালি করে নিয়েছি। দিয়ে এভাবে করে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দেখতে পাবেন যে পেঁয়াজের কলিগুলো কিন্তু ছেড়ে দিয়েছে আপনা আপনি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলো। আর বন্ধুরা দেখুন বেগুন থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটাকে আমি ফেলে দিচ্ছি। আর লবণ হলুদটা আগে যদি মাখিয়ে রেখে দেন তাহলে কিন্তু বেগুন ভাজা করতে অল্প তেলে খুব সুন্দর বেগুন ভাজা হবে। এই পদ্ধতিটা আপনারা নিশ্চয়ই খেয়াল রাখবেন। আগে কিন্তু লবণ হলুদটা মাখিয়ে দেবেন, তাহলে কিন্তু এই বেগুন ভাজাটা ডালের ওপরে কিংবা যে কোনো সবজির ওপরে খেতে ভীষণই মজার হবে ভাতে। কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে বেগুনটা কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নেব। তে 1 থেকে 1.5 মিনিট পর পর আমি এরকম নেড়ে দেব। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা চলবে না। মিডিয়াম ফ্লেমে কিন্তু বেগুনটাকে ভাজা করে নিতে হবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা তেল ছেড়ে দিয়েছে। অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু বেশ দারুণ এই বেগুন ভাজাটা হয়েছে। আর বেগুনগুলো কিন্তু একটু গলে যাবে না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো অল্প একটু। আর আমি কোনো রকম মশলা দেব না। এবার আমি এভাবে করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে রান্না করার পর আমি এবার চুলোটাকে অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা নামিয়ে নিয়েছি। এবার আমি একটা থালায় পরিবেশন করে নিচ্ছি। এবার থালাতে আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি বেগুন ভাজাটা কিন্তু থালায় পরিবেশন করে নিচ্ছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটাও কিন্তু বেগুন ভাজাগুলো গলে যায়নি। আর এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। ডাল ভাতের উপরে তো বেশ জমে যাবে, খেতে ভীষণই মজার হয়। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এভাবে বেগুন ভাজা করা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।